আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وآله أجمعين أما بعد সংযুক্ত ওলামায়ে কেরাম ছাত্র জনতা এবং তবলিগের সাথী বৃন্দদের এই জনসভায় কয়েকটি কথা আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি। প্রথম কথা হল, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ দাওয়াত এবং তাবলীগের কাজ নিয়ে চলমান এই বিশৃঙ্খলা, এই বিভেদ নিয়ে আমরা উৎকণ্ঠিত ছিলাম আছি যে কিভাবে এই সমস্যার সমাধান হয়। সকলে বুঝতে পারছিল যে ভিতরে খাপটি মেরে বসে থাকা কিছু ইসলাম বিরোধী চক্র তারা এই সমস্যা দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আর এই ডিসেম্বর মাসের 15 তারিখ এসে আমরা ওই ধরনের কিছু মানুষের মুখোশ উন্মোচন করতে পারছি। বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে, গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্ভরযোগ্য একজন আলেম, তিনি ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন, সর্বজন গ্রাহ্য সেই ধর্ম উপদেষ্টার নাম ডক্টর আবু খালিদ সাহেব। গোটা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সকল বিষয়ে তিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি এবং সঙ্গত কারণেই তবলিগি ইজতেমার মতো, বিশ্ব ইজতেমার মতো এবং দাওয়াত এবং তবলিগের মতো একটি ডিরেক্ট ধর্মীয় কাজেরও রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন আবু খালিদ সাহেব, ধর্ম উপদেষ্টা সাহেব। তার নেতৃত্বের উপর আমরা গোটা বাংলাদেশের সকল শ্রেণীর আলেম সমাজ আস্থা রেখেছি। তিনি সহ দাওয়াত এবং তাবলীগের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জল উত্তপ্ত অবস্থাকে তারা আলোচনার মাধ্যমে শান্ত করেছেন এবং একটি অমীমাংসিত বিষয়ে তারা মীমাংসা করেছেন। ইজতেমা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে শান্ত করে দুই পক্ষের জন্য যথাযথভাবে ইজতেমা করার সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের জুনায়েদ হালিম সাহেব বলেছেন, আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারি সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলাদেশের 50 লক্ষ কওমি ছাত্র জনতা বার্ষিক পরীক্ষার তারিখ আমরা পিছিয়ে দিয়েছি। কতটা শ্রদ্ধা আমরা সরকারি সিদ্ধান্তকে জানিয়েছি, আর তারা এভাবে মীমাংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই চলমান এই বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দিবেন। আমরা সেই সমাধানের অপেক্ষায় প্রহর গুনছিলাম, কিন্তু ওই ঘাপটি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষী চলারা চায় না এদেশে তবলিগ দিয়ে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান হোক। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এই চলমান শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হল খোদাবশ, দ্বিতীয় দুশ্মন হল নাজমুল করিম। গাজীপুরের পুলিশ কমিশনার এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খণ্ডিত দায়িত্বের অংশ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এই খোদাবশ এবং নাজমুল করিমকে অপসারণ করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বিগত দিনে তোমরা হেফাজতি বলে গাড়ি দিলা, মনে আছে কথাগুলা? হেফাজতি বলতো আমাদেরকে বাংলাদেশে দুইটা পক্ষ, এক হল আওয়ামী লীগ, আরেক হল তোমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আমাদেরকে হেফাজতি বলে গাড়ি দিয়েছ। হেফাজত কি জিনিসটার পরে হেফাজতে ইসলাম হল বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার দায়িত্ব সেই সংগ্রামে আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবেলা করবার চেষ্টা করছি। আমরা চলমান এই সংকট প্রথমে আলোচনার টেবিলে
আলোচনার মাধ্যমে মীমাংসা করবার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনায় গিয়েছি, আমাদের এই আলোচনার উদ্যোগকে, আমাদের এই সহনশীলতাকে তারা আমাদের দুর্বলতা ভেবেছিল আর মনে করেছিল নাজমুল করিম আর এই খোদাবর্ষের মাধ্যমে ধাক্কা দিলেই এদেশের আলেম সমাজ পড়ে যাবে। মনে রেখো, আলেম সমাজ বাংলাদেশে ভাড়া দিয়ে থাকে না। বাংলাদেশে ওলামায়ে কেরাম এদেশে মালিকানা সূত্রে বসবাস করে, আলেম সমাজকে মাইনাস করে বাংলাদেশের কোন কার্যক্রম চলতে হবে। আমরা আবারও বলছি, শান্তিপ্রিয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাজ চলবে। বিশ্ব ইজতেমার যেভাবে মীমাংসা হয়েছে সেভাবে কার্যক্রম চলবে। মাননীয় ধর্ম উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন, যিনি এই বিষয়টার মূল দায়িত্বশীল, তার অবর্তমানে কোথা কথা নাজমুল করিমরা মিলে ষড়যন্ত্রের জাল করছে। সরকার বিভিন্ন কাজে ব্যস্ত, আর এই সুযোগে এই দুচক্রী এদেশের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে, আর ইসলামকে তাওয়ার মেহনতকে আমরা তাদের হাতে ইজারা দিয়ে দিব। এতটা প্রকাশ সরকারে তারা বসবাস করে বলে আর করে করি না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। প্রশাসনের ঘাটতি মেরে বসে থেকে যারা ইসলামকে আর সমাজকে আপনাদের ঘায়েল করতে চান, আমরা আপনাদের কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দেব না। সাংবাদিক সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য আর খুব বেশি কিছু নয়। আমরা চাই যে সরকারিভাবে যে উদ্যোগের আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আলেম সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, এইভাবে মোকাবেলায় না গিয়ে, সংঘাতে না জড়িয়ে আসো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে কার্যক্রম পরিচালনা করা হবে। ইসলামের যে কোনো কাজ পরিচালনা করতে হলে আলেম সমাজের তত্ত্বাবধান জরুরি, আলেম সমাজের পরামর্শ জরুরি। তাদের তত্ত্বাবধানের বাইরে, তাদের পরামর্শের বাইরে ইসলাম ধর্মীয় কোন কাজ সুচারুরূপে চলতে পারে না। পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা গভীর মাঠে অবস্থান নিলাম। যদি আমাদেরকে ইজতেমার জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, এই তারিখের পূর্বে যদি কেউ আমাদের শান্তিপূর্ণ অবস্থানে এসে কোন ধরনের বাধা সৃষ্টি করতে চায়, উদ্ভূত পরিস্থিতির জন্য খোদাবশ নাজমুল করিম সহ তার দোসররা জন্য দায়ী থাকবে। আমরা একবার 2018 সালে রক্ত দিয়েছি, আবার রক্ত দেব। কোন অবস্থাতেই আত্মরক্ষার পর থেকে একজন পরিবার আমরা সরে স্বার্থ রক্ষা করে ইসলামের প্রতিটি বিষয়ে আলেম ওলামাদের প্রদত্ত সিদ্ধান্ত কার্যকর করেই তবে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করবেন মাওলানা আব্দুল্লাহ খামিম। সাংবাদিকদের জন্য সামনে জায়গাটা ছেড়ে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم. ভাই আমরা যদি আরেকটু পিছনে যাই, সাংবাদিক ভাইদেরকে একটু সহজ করে দেন। সাথী বন্ধুগণ, মাইকের আওয়াজ রাস্তার মাথা পর্যন্ত শোনা যাচ্ছে, যেহেতু মাইক্রোফোনে লাগানো আছে। ওখানে আমাদের সাথীরা যারা আছে, আপনাদেরকে অনুরোধ করবো গাড়িগুলো ঘুরছে, সাথীদেরকে বলবো গাড়িগুলি যেন চলে দিতে পারে। আর পশ্চিম দিকে মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথীরা যারা আছেন, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গাড়ি ঘুরবে না। হাতের বাম সাইড অর্থাৎ রাস্তার বাম সাইডে গাড়ি ঘোরার রাস্তা, এটা আমার দিক থেকে গাড়ি যেন দিকে না ঘুরে,
কারণ লোকজন যে পরিমাণ হয়েছে রাস্তা অনুযায়ী বরফ করতে হচ্ছে। আমাদের হাজার হাজার মানুষ এখনো ভিতরে আছেন। আপনাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা একটু যদি পুরো জায়গাটা রাস্তাটা নিয়ে আনেন, একটু যদি ওদিকে যান তাহলে এই ভিতরের মানুষগুলি দিয়ে বের হয়ে আসতে পারে। আমরা যেহেতু এখানে সমাবেশ করতে যাচ্ছি, সুতরাং এখানে লুকায়িত রাখার তো কিছু নাই। রাস্তায় নেমে গেছি, সুতরাং এই রাস্তায় আমরা যদি ঘন্টার পর ঘন্টা থাকতে হয়, আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আগে থেকে ঘন্টার পর ঘন্টা থাকতে পারছে এই ব্যবস্থা করে দাঁড়াইতে হবে। যারা ভিতরে আছে তাদের তো সমাবেশে সামিল হতে দেন। আপনারা একটু মেহরবানি করে বাম দিকে যান, ওদিকে যান, একটু আপনাদের ডান দিকে রাস্তা যান, উত্তর দিকে যান, উত্তর দিকে একটু যান, ভিতরে একটু লোকজন যারা তোমাদেরকে আসতে দেন। পরস্পর একটু আরেকজনকে আমরা সহযোগিতা করি। একটু মেহরবানি করে যে গাড়িগুলি ভিতরে ঢুকছে, এই যে একটু আপনারা দেখে দেন, যে গাড়িটা ভিতরে ঢুকছে দেখে দেন। পশ্চিম দিক থেকে কোন গাড়ি আসবে না এদিকে, একটু মেহরবানি করে পশ্চিম দিকে আটকান। পূর্ব দিক থেকে গাড়ি আটকে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ গাড়ি আসতেছে না। এই যে এই গাড়িগুলি চলে যেতে হবে, এদিকে যাইতে দেন। আর পশ্চিম দিক থেকে গাড়ি যেন না আসবে, গাড়িগুলো আটকে দেন। আর মেহরবানি করে যারা ভিতরে আসে আপনারা বাইরে আসবেন। একটু 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 আমরা যারা রাস্তায় দাঁড়াইছি, ভিতরের মানুষগুলিকে আমরা আসার জন্য সহযোগিতা করি। আমরা সবাই উত্তর দিকে যাই, উত্তর দিকে যাই, আর একটু একটু ভাগ ভাগ হয়ে সময় ঢাকা নিয়ে যায়। আজকের এই সমাবেশ অল্প সময়ের ব্যবধানে আমাদের মাঝে আমরা যে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটার একটা কষ্টজনক এবং দুঃখজনক একটা প্রেক্ষাপট আছে। আমাদের এই দেশে বর্তমান সরকার যারা আছেন, কেন্দ্রীয় দায়িত্ব যারা পালন করছেন, তাদের সকলের ঐক্যমতের সিদ্ধান্তে এটা আমাদেরকে জানানো হয়েছে। আমাদের কাকরাইলের মুরব্বীদেরকেও জানানো হয়েছে যে দাওয়াত ও তাবলীগের মেহনত আগামী বিশ্ব ইজতেমা বিগত 7-8 বছর যেভাবে চলেছে সেইভাবেই চলবে। আগামী এপ্রিল এর আগ পর্যন্ত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাকরাইল বিশ্ব ইজতেমা মাঠ সবকিছুই আগের মতো সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে। সরকারিভাবে সেই গেজেট পর্যন্ত প্রকাশ হয়েছে, কিন্তু আমরা এখন হঠাৎ করে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মূল সরকারের বাইরে মনে হচ্ছে ছোটখাটো আরো কিছু সরকার নিজেদেরকে জাতির সামনে আনতে যাচ্ছে। এই সরকার নতুন করে ডক্টর ইউনূস সাহেবের চেয়েও বেশি শক্তি প্রকাশ করতে যাচ্ছে। আমাদের দেশের ওলামাদেরকে, দাওয়াত ও তাবলীগের মুরব্বীদেরকে হুমকি দিয়ে বসে মাঠ ছেড়ে দিতে হবে এবং আপনারা আমাদের কথা মতোই কাজ করতে হবে। আমাদের দাওয়াত ও তাবলীগের যে ধারা চলে এসেছে, সেই ধারা বাইরে গিয়ে আমাদের অল্প কিছু প্রশাসনের দায়িত্বশীল লোকেরা অসৎ আচরণ করে যাচ্ছে, যা দুঃখজনক। মনে হচ্ছে সাদ সাহেবকে দেশে আনবার পায়তারা তাড়াতাড়ি করছে। মনে হচ্ছে 1 ডিসেম্বরে যে রক্তাক্ত কালো অধ্যায় রচিত হয়েছিল, সেই রকম আরেকটা কালো অধ্যায় রচনা নতুন করে পায়তারা তারা করছে। বাংলাদেশে আমাদের দেশের ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আছে, জীবন থাকতে তো পায়তারা বাস্তবায়ন হতে দেবে না। আজকের এই জায়গায় মোহতারাম হাজিরিন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের সামনে বক্তব্য দেবেন, আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন, আজকে সমাবেশের সিদ্ধান্ত জানাবেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে যা বলবেন, যেভাবে বলবেন বাস্তবায়ন করবার জন্য সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা হামিদ জাহিদি দামাত বারাকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتزودوا فإن خير الزاد التقوى. وقال رسول الله صلى الله عليه وسلم: أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا.
হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের সরদার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং আমার তৌহিদি জনতা মুবাল্লিগিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আমাদেরকে তাকওয়ার দোষা অবলম্বন করতে বলেছেন। আমরা সর্বপ্রথম নিজেদেরকে তাকওয়ার উপরে চালাতে চেষ্টা করি। আর তাকওয়া হচ্ছে কোন অন্যায়, কোন বাতিলকে প্রতিরোধ করতে গিয়েও যেন আমাদের মধ্যে কোনো হত্যাচারী না হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা তো রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর পথে আমরা হাঁটছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি এবং তোমাদের যারা উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের কথা মতো তোমরা চলবে। সেই আলেম যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আলেমের নেতৃত্বে চলবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো বাতিল তোমাদেরকে গ্রাস করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা যে আমরা দেশের সমস্ত শীর্ষস্থানীয় আমাদের মুত্তাকি, পরহেজগার, আহলে ইলম, আহলে রায়, আহলে হল ও আকদ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছি, থাকবো। উলামায়ে কেরাম আমাদেরকে যখন যে সিদ্ধান্ত জানাবেন আমরা ওই সিদ্ধান্তে সবসময় লাভবাহী করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমিন। আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা, টঙ্গী, গাজীপুরের অন্যতম শীর্ষ আলেম দ্বীন, চেরাগালী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম দামাত বরকাতুহুমকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। দাওয়াত তাবলীগের সাথী বন্ধুগণ, সমস্ত দেশের শীর্ষ উলামায়ে কেরাম, দাওয়াত তাবলীগের মুরব্বিয়ানে ইসলাম, সমবেত তৌহিদি জনতা, আপনারা জানেন যে নভেম্বর মাসের 7 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বানে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে ইসলামের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আসন্ন বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 21শে জানুয়ারি 2025 পহেলা ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি সম্পন্ন হওয়ার পরে 4 তারিখে প্রশাসনের কাছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে। এরপরে সেই প্রশাসন যাদেরকে মাঠ বুঝিয়ে দিবে, তারা আবার 11 ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দিবে। বুঝিয়ে দেওয়ার পর থেকে অতীতে যে নিয়মে এই বিশ্ব ইজতেমা মাঠ এর ব্যবস্থাপনা পরিচালিত হতো, সেভাবে এই মাঠের ব্যবস্থাপনা পরিচালিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের প্রশাসনে থাকা কিছু ষড়যন্ত্রকারী, তাদের 2 সদস্যে সেই বিভ্রান্ত সন্ত্রাসী উগ্রবাদী 2018 সনের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানকে রক্তাক্তকারী তাবলীগ নামধারী সেই জঙ্গিদের সঙ্গে আঘাত করে আমাদের বিশ্ব ইজতেমা ময়দানকে খালি করার, দখলমুক্ত করার পায়তারা করছে। এবং তারা একটি তথাকথিত বৈঠক করে, যে বৈঠকের মধ্যে আমাদের শীর্ষ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলামের কারো উপস্থিতি ছিল না, এবং যে বৈঠকের মধ্যে সরকার উচ্চ পদস্থ উপদেষ্টা কিংবা উপদেষ্টা মহানগরকেও ছিল না। একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সে আহ্বানে সে বৈঠক করে সেখানে যারা স্বাক্ষর করতে চায়নি তাদেরকে হুমকি দিয়ে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নিয়ে তারা একটি সিদ্ধান্ত পত্র দিয়েছে যে আজকে 15 ডিসেম্বর আজকের মধ্যে টঙ্গীর ময়দান খালি করে দিতে হবে।
আমরা মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার কোন অথরিটি এই পুলিশ কমিশনারের নেই। আমরা স্পষ্ট বক্তব্য দিয়ে বলব, উপদেষ্টাদের বৈঠকের পরে নিম্নতম কোন সিদ্ধান্ত হওয়া মানে উপদেষ্টাদের সিদ্ধান্তকে বিভ্রান্তি দেখানো এবং তাদের সিদ্ধান্তে বাইরে করে ভিন্ন করা কিছু করা নাই হল ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। কাজে তার প্রতিবাদ আমাদের আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি 7ই নভেম্বরের সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত আমরা আছি, সেই সিদ্ধান্তের উপরে আমরা থাকবো এবং 4 ফেব্রুয়ারি আগে এই বিশেষ ময়দানকে কোনোভাবেই আমরা এখান থেকে যাব না, আমরা যেতে পারি না। আমরা এই ময়দানের বিশেষ প্রস্তুতির কাজে রত আছি, রত থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি অন্যথা করতে আসে আর এখানে যদি এখানে কিছু ঘটে তার জন্য তাদেরকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এবং আমরা আশঙ্কা বোধ করছি সেই 2018 সালে 1 ডিসেম্বরে কিন্তু প্রশাসনে যারা ছিল তাদের কারো সাহসে এখানে সেই নারকীয় তাণ্ডব ঘটেছিল। আমরা লক্ষ্য করছি এখন অতি উৎসাহী যারা দেখাচ্ছে তারাও আবার সে ধরনের কোন পরিকল্পনা নীল নকশার সঙ্গে জড়িত আছে কিনা। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যদি ময়দানকে নিয়ে কোনো ছিনিমিনি খাওয়া হয় তাহলে শুধু টঙ্গী নয়, সারা দেশকে উত্তপ্ত করা হবে, আসতে বাধ্য হবে। আমাদের নামাজের আগে মাত্র অল্প কিছু আমাদের হাতে সময় আছে, এর ভেতরে আমাদের সমাবেশ সমাপ্ত করতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দেশের অন্যতম শীর্ষ আলিম হযরত মাওলানা আব্দুল করিম কাসিমি দাওয়াত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গীর ময়দানকে নিয়ে আবার আমাদেরকে মাঠে নামতে হবে এটা আমরা ভাবতে পারি নাই। আমরা 16 বছর নির্যাতন ভোগ করেছি, আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 21 সালে আমরা কারাবরণ করেছি, 18 সালে এই টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করা হয়েছে। আমরা জানতে চাই গাজীপুরের সেই এসপি নাজমুল তার বাড়ি গোপালগঞ্জে কি না। আমরা সেই গোপালীতে সেই আন্দোলন 5ই আগস্টের পরে আবার দেখতে চাই না। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিগত পতিত সরকারের আমলে যেই ধরনের জুলুম নির্যাতন হয়েছিল সেগুলিকে আমরা ঠান্ডা মাথায় গুছানোর চেষ্টা করছি। বর্তমান সরকারকে আমরা সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছি, কিন্তু যারা ইসলামের নামে অস্থিরতা সৃষ্টি করছে, যারা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে বাংলাদেশের জনগণকে অস্থির করার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে এই গাজীপুরের এসপি নাজমুল তাদেরই দূষণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবাদ এই ষড়যন্ত্রের হোতা। আমরা যারা ততমিকের মেহনতের সাথে যারা জড়িত তারা অত্যন্ত শান্তিপ্রিয়, এদেশের ওলামায়ে অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা অনেক ধৈর্যের সাথে উপদেষ্টাদের পরামর্শে আমরা সেই 5ই নভেম্বরের বিশাল সমাবেশের উত্তেজনাকে আমরা দমিয়ে রেখেছি দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে। আবার যদি কেউ আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চায় তাহলে পরিণতি কি হবে এটা আল্লাহ ভালো জানে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আসন্ন বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 31শে জানুয়ারি 2025 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি সম্পন্ন হওয়ার পরে 4 তারিখে
প্রশাসনের কাছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে। এরপরে সেই প্রশাসন যাদেরকে এই মাঠ বুঝিয়ে দিবে তারা আবার 11ই ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দিবে। বুঝিয়ে দেওয়ার পর থেকে অতীতে যেই নিয়মে এই বিশ্ব ইজতেমা মাঠ এর ব্যবস্থাপনা পরিচালিত হতো সেভাবেই এই মাঠের ব্যবস্থাপনা পরিচালিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের প্রশাসনে থাকা কিছু ষড়যন্ত্রকারী তাদের যোগ সাজসে সেই বিভ্রান্ত সন্ত্রাসী উগ্রবাদী 2018 সনের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানকে রক্তাক্তকারী তাবলিগ নামধারী সেই জঙ্গিদের সঙ্গে আঘাত করে আমাদের বিশ্ব ইজতেমা ময়দানকে খালি করার, দখলমুক্ত করার পায়তারা করছে। এবং তারা একটি তথাকথিত বৈঠক করে, যে বৈঠকের মধ্যে আমাদের শীর্ষ ওলামায়ে কেরাম মুরব্বী নিজামে কারো উপস্থিতি ছিল না, এবং যেই বৈঠকের মধ্যে সরকারের উচ্চ পদস্থ উপদেষ্টা কিংবা উপদেষ্টা মনোনীত কেউ ছিল না, একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের আহ্বানে সেই বৈঠক করে সেখানে যারা স্বাক্ষর করতে চায়নি তাদেরকে হুমকি দিয়ে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নিয়ে তারা একটি সিদ্ধান্ত পত্র দিয়েছে যে আজকে 15ই ডিসেম্বর আজকের মধ্যে টঙ্গীর ময়দান খালি করে দিতে হবে। আমরা মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার কোন অথরিটি এই পুলিশ কমিশনের নেই। আমরা স্পষ্ট বক্তব্য বলবো, উপদেষ্টাদের বৈঠকের পরে নিম্নতম কোন সিদ্ধান্ত হওয়া মানে উপদেষ্টাদের সিদ্ধান্তকে বিধানগুলি দেখানো এবং তাদের সিদ্ধান্তকে বাইলট করে ভিন্ন কিছু করার মানে হলো ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। কাজেই তার এই প্রতিবাদে আমাদের আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি 7ই নভেম্বরের সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত আমরা আছি, সেই সিদ্ধান্তের উপরে আমরা থাকব এবং 4 ফেব্রুয়ারি আগে এই বিশ্ব ইজতেমার ময়দানকে কোনোভাবেই আমরা এখান থেকে যাব না, আমরা যেতে পারি না। আমরা এই ময়দানের বিশেষ প্রস্তুতির কাজে রত আছি, রত থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি আর অন্যথা করতে আসে আর এই কারণ যদি এখানে কিছু ঘটে তার জন্য তাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এবং আমরা আশঙ্কা বোধ করছি সেই 2018 সনে 1 ডিসেম্বরে কিন্তু প্রশাসনে যারা ছিল তাদেরই কারো যোগ সাজসে এখানে সে নারকীয় তাণ্ডব ঘটেছিল। টঙ্গীর ময়দানকে নিয়ে আবার আমাদেরকে মাঠে নামতে হবে এটা আমরা ভাবতে পারি নাই। আমরা 16 বছর নির্যাতন ভোগ করেছি, আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 21 সালে আমরা কারাবরণ করেছি, 18 সালে এই টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করা হয়েছে। আমরা জানতে চাই গাজীপুরের সেই এসপি নাজমুল তার বাড়ি কি গোপালগঞ্জে কি না? আমরা সেই গোপালীদের সেই আচরণ 5ই আগস্টের পরে আবার দেখতে চাই না। আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিগত পতিত সরকারের আমলে যেই ধরনের জুলুম নির্যাতন হয়েছিল সেগুলিকে আমরা ঠান্ডা মাথায় গুছানোর চেষ্টা করছি। বর্তমান সরকারকে আমরা সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছি, কিন্তু যারা ইসকনের নামে অস্থিরতা সৃষ্টি করছে, যারা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে বাংলাদেশের জনগণকে অস্থির করার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে এই গাজীপুরের এসপি নাজমুল তাদেরই দূষণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোদাবশ এই ষড়যন্ত্রের হোতা। আমরা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যারা জড়িত তারা অত্যন্ত শান্তিপ্রিয়, এদেশের উলামায়ে কেরাম অত্যন্ত শান্তিপ্রিয়।
আমরা অনেক ধৈর্যের সাথে উপদেষ্টাদের পরামর্শে আমরা সেই 5ই নভেম্বরের বিশাল সমাবেশের উত্তেজনাকে আমরা দমিয়ে রেখেছি দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে। আবার যদি কেউ আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চায় তাহলে পরিণতি কি হবে এটা আল্লাহ ভালো জানে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন দাওয়াত তাবলীগের বিশিষ্ট মুরব্বী আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার একটা প্রশ্ন, আজকে দাওয়াত তাবলীগের এই বিভক্তির মধ্যে এক বড় ইস্যু হলো দাওয়াত তাবলীগের এক পক্ষ তারা আমিরকে মানে এবং আমিরত্বকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের বাংলাদেশের আমির সাহেব কে? তোমাদের আমির নাই কেন? তারা আমাদেরকে বলে যে ইসলামের মধ্যে আমির হওয়াই আসল, সুরা আসল নয়। তাহলে আমাদের প্রশ্ন, 1995 থেকে 2017 পর্যন্ত 22 বছর তোমাদের আমির কে ছিল? আমি আর পেছনের কথাই যাব না। আসলে এটা একটা দীর্ঘ সময়ের ইহুদিদের ষড়যন্ত্রের শিকার, যে তারা দীর্ঘদিন যাবৎ দেখেছে দাওয়াত তাবলীগ সারা বিশ্বব্যাপী যেভাবে কাজ করছে তাতে অদূর ভবিষ্যতে সারা গোটা দুনিয়া ইসলামের ছায়াতলে চলে না আসে। এই জন্য তারা দাওয়াত তাবলীগের কাজকে থামিয়ে দেওয়ার জন্য, এই কাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই দাওয়াতের কাজের সবচেয়ে গোড়ায় এক ব্যক্তির মাথায় হাত রাখছে। এই জন্য আমরা বলতে চাই, আমাদের ওলামাদের কাছে পথ খোলা আছে। আপনি ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে এবং আপনার অনুসারীদেরকে ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে গোটা বিশ্বের দাওয়াত তাবলীগের মুরব্বীদের শুরাই নিজামের অধীনে চলে আসুন। আমরা মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে তখন বাধা দিব না যখন তিনি তার কথিত বক্তব্য, ভুল বক্তব্যের তওবা করবে এবং তার মুরব্বীদের সাথে মিলে যাবে, পরামর্শকে মেনে নেবে। আমরা তাহলে তাকে এয়ারপোর্ট থেকে আমাদের এই ময়দান পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনবো। কিন্তু যদি এই ভুল বক্তব্য দিয়েই যান যেভাবে তিনি দিচ্ছেন, আর দারুল উলুম দেওবন্দকে উপেক্ষা করেন, পরামর্শকে উপেক্ষা করেন, আর ওলামাদের সাথে এভাবে বিদ্বেষ পোষণকারী আচরণ করে তিনি চলতে থাকেন, তাহলে তুরাগ নদীর কালো পানি আমাদের রক্তে, তাদের নয়। প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে লাল হবে, তবুও তাকে এদেশে আসতে দেওয়া হবে না। আমাদের উলামা ইকরাম এ কথা স্পষ্ট করে বলেছেন। 7ই নভেম্বর সরকারের সমন্বয়ে, মুরব্বী এবং দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম, এই ত্রিপক্ষের সমন্বয়ে আর সরকার পক্ষের সমন্বয়ে এক সিদ্ধান্ত গঠিত হয়েছিল। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি 2025 আমরা ইজতেমা করব। অতঃপর 3রা ফেব্রুয়ারি এই মাঠ প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। প্রশাসন তাদেরকে অল্প সময়ের জন্য ইজতেমা করতে দিবে, তার আগ পর্যন্ত মাঠ, এরপরে আবার মাঠ আমাদেরকে ফিরিয়ে দিবেন। আর তার আগ পর্যন্ত, অর্থাৎ ওই 31শে ইজতেমার আগ পর্যন্ত মাঠ এবং কাকরাইল পূর্বে যে তরতিবে চলতেছিল সেভাবেই চলবে। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয়, সেন্ট্রাল, কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে গাজীপুরের মতো একটা ছোট্ট জেলার একজন কমিশনার, ওই চেয়ারটাই কি দূষিত কিনা জানি না,
যেই আসে সেই কেবল পোল্ট্রি খায়। এর আগেও পোল্ট্রি খাওয়া লোক এখানে ছিল। সুতরাং এই কমিশনার সাহেবকে আমরা সতর্ক করে বলছি যে আপনি আজকের মধ্যে আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন, তো নতুবা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আজকের মধ্যে তার অপসারণ দাবি করছি। তিনি কেন্দ্রীয় সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে, সে সরকারের হিতাকাঙ্ক্ষী নয়। বরং আমরা মনে করি এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে সকল পায়তারা চলছে তার মধ্যে একটা বীজ তিনিও। আমরা আবারও দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমরা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি আপনারাও আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।